যদি কিনা তুমি এরকম বিচ্ছেদ ফেস করে থাকো একটা মেয়ে হিসেবে, তখন এটা মানসিক দিক থেকে মানুষের একটা অদ্ভুত বিপর্যয় আসে। কিন্তু একদম একদম সবার প্রথমে তার নিজের মানে তুমি যে সংসার ছাড়বে, হ্যাঁ এত দিনের একটা মানুষকে, তুমি একটা মানুষকে একটা অভ্যেস ছাড়বে, তুমি একটা প্রচন্ড বিপর্যয়ের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়। আমারও অনেক আছে, আমার প্রচুর মানে সাপোর্ট বাড়ির লোকের, তাই জন্য হয়তো আমি জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথলি ডিল করে ফেলতে পেরেছি। তবে হ্যাঁ 2 বছর হলো সেপারেশনে আছি, ডিভোর্সটা এই রিসেন্টলি মানে কাগজ কলমে রিসেন্টলি হয়েছে, কারণ এটা তো লং প্রসেস। তো হ্যাঁ ঠিক আছে, সেই ইটস ওকে। খুব কান্না পায় অর্পিতা দি, কেন মাঝে মাঝে কান্না পায়, মানে এই যে দেখো সবটাই আমি ওখানে গিয়ে থাকতে পারি না, কিছু অনেকদিন একা থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, একা সংসার করে তো খুব একটু মাঝে মাঝে হয় অসুবিধে। আবার মাঝে মাঝে মনে হয় যে একটুখানি মেয়েটার সাথেই সময় কাটাই, তারপরে মনে হয় যে একটা অদ্ভুত বিভিন্ন স্টেজ আসে জানো তো, মানে মেন্টালি আর কি। আবার মাঝে মাঝে এই যে সমাজ থেকে মায়েদেরকে কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না, আমি নেই, তাদের জীবন আলাদা, তুমি মানে মা হয়ে গেছো তুমি, এবার এই যে দুটো আলাদা মত, এটা যে কি প্রচন্ড ভাবে একটা কনফ্লিক্টেড হয় আমার সাথে। আমি ঠিক নাকি মা বলছে, আমার মনে হচ্ছে যে না আমি যেটা বলছি আমি ফিল করে বলছি, আমি আমার একটা দরকার, আমার মেন্টাল হেলথ একটু ঠিক হওয়া দরকার, না হলে বিভৎস। মানে এত প্রেসার, এত কিছু, এত অল্প বয়সে থেকেছি, তখন আমার প্রতি মুহূর্তে এটা মনে হয়েছে আমার ভাগ্যিস কাজটা আছে। কিন্তু ওই সময় আমার যেটা মনে হয়েছিল যে আমি সকাল থেকে শুটিং করতাম, রাত্রিবেলা এসে আমার কষ্ট করতে হতো না ঘুমানোর জন্য, আমার বডি টায়ার্ড থাকতো, আমি এমনি ঘুমোতাম। আর আমি যে একেবারে অ্যাডজাস্টেবল নই, ভীষণ রিজিড, কিছু জায়গায় রিজিড, কিছু জায়গায় আমি খুব রিজিড, এবং আমি সারা জীবন থাকবো। মান সম্মান বা আমার খুব সেলফ রেসপেক্ট, এটাই আমি বলতে চাই, এই যে আত্মসম্মান মান সম্মান, এই জায়গাটাই কিন্তু অনেক সময় আমাদের মা দিদিমা ঠাকুমারা কম্প্রোমাইজ করেন, যেটা আমরা করব না, করি না, এটা ভুল না ঠিক, এটাও একটা প্রশ্ন, সেখানেই বিরোধ। তাহলে এই কিছুদিন আগেই আপনারা তাকে দেখেছেন প্রথম কদম ফুল ধারাবাহিকে, খুব ভালোবেসেছেন, তবে খুব বেশি দিনের জন্য পর্দায় থাকতে পারেনি গল্পের খাতিরেই, সেইভাবেই ধারাবাহিকটা শুরু হয়েছিল। তবে আপাতত সেই ধারাবাহিক শেষে তিনি কিছু দিনের বিরতিতে আবার নতুন কাজ শুরু করবেন। তবে জীবনে অনেক কিছু বদল এসেছে, কাজে বদল আসছে, এবং তাই নিয়ে খুব হ্যাপি আছে, সব সময় থাকে আমাদের সৌমি, তাই তো? কেমন আছে আগে শুনি সৌমি, কেমন কাটছে একটা এত ভালোবাসা পাওয়া প্রথম কদম ফুল থেকে মুখ্য চরিত্রে প্রথমবার, কত বছর ইন্ডাস্ট্রিতে? 10 বছর পর, তো সব মিলিয়ে কেমন কাটছে এখন? একটু বিরতি, কাজটা শেষ হলো। হ্যাঁ কাজটা শেষ হলো। আমি যেরকম অর্পিতাদি ভীষণ ওয়ার্কহলিক, তোমরা জানো অনেকেই, তো আমার ক্ষেত্রে কি হয়, খুব যদি আমাকে তুমি টাইট শিডিউলের মধ্যে দিয়েও কাজ করাও, বা অনেক পরিশ্রম, অনেক মেন্টাল প্রেশার রয়েছে, বা যাই হোক আমার ছুটি মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম, তার মধ্যে মনে হয় যে আবার কাজ শুরু করে দিই। কারণ কি আমার মনে হয় এটা আমাদের প্রফেশনে সবার ওই অ্যাকশন কাটটা শুনে শুনে আর ওই এটা থেকে দূরে থাকা যায়, মেকআপ রুমের লাইটটা মুখে যতক্ষণ না পড়ে খুব একটা ভালো লাগে না। তো ইটস ওকে, এখন নতুন কিছু যা আসবে তার উপর তো হবে পরের কাজ, কিন্তু এই কাজটা মানে খুব হয় না, কিছু কাজ খুব নিজের কাছের, মনের কাছের। আর অ্যাকচুয়ালি ওটা মানে আমার সাথে যারা কাজ করবে, সৌভিক জন খুব কাছের বন্ধু এখন হয়ে গেছে, তাই জন্য হয়তো বলতে পারবে, মানে আমাকে ওরা বলতো, বা আমার ছোটবেলার বন্ধু বান্ধব এরকম অনেকে আমাকে বলতো যে গল্পটা যে কি করে আমার নিজের এতটা, মানে অ্যাকচুয়ালি ওই মানুষটা আমি, চরিত্রটা আমি, মানে কাকলি আর সৌমির পার্থক্য কিছু জায়গায়, কিছু ডিসিশনে, কারণ ওটা অনেক আগের একটা গল্প, সেই সময়ের কিছু চিন্তাধারা, মানসিকতা, আর আজকের দিনের কিছু আলাদা চিন্তাধারা, আলাদা কিছু মানসিকতা। আদারওয়াইজ আমরা সেম, মানে যেখানে যতটা প্রতিবাদ করবার দরকার, যেখানে যতটা স্ট্যান্ড নেওয়ার দরকার কোনো কিছুর জন্য, কখনো এমন হয়নি যে ওই স্ট্যান্ড আমি নিলাম না। সেলফ রেসপেক্টটা খুব, হ্যাঁ, এবার অনেকে এটাকে ইগোর ক্যাটাগরিতে ফেলে দেন, তো আমি এগ্রিও করে যাই যদি বলে যে তোমার ইগো, হ্যাঁ আমার ইগো, কিন্তু এবার কিছু করার নেই, মানুষের ভালো খারাপ সবই তো থাকে, এটা যদি আমার খারাপ হয় তো খারাপ, কিন্তু আমি মানুষটা তো ভালো খারাপ দুটো নিয়েই বলো,
একদমই তাই, তো একদম। ওইটা আমার খুব মানে কি অদ্ভুত ভাবে একটা, এবং কিছু কিছু ডায়লগ আমি দেখতাম গুলো কি ভাইরাল, আমি আমি এরকম একটু আগে বলছিলাম ভীষণ, এবং আমি কি স্ক্রিপ্টে ছবি তুলে মাকে পাঠাচ্ছি, আমি কি যে কি করে জানে কোন সময়ের গল্প, এবং এখনো কি আধুনিক। মানে আমি এটাই মানে সত্যি কথা, এবং আমি মাকে পাঠাচ্ছি কারণ ওই কথাগুলো এক্স্যাক্ট আমার মা সত্যি। কোনো এক সময় আমাকে বলেছেন, এক্স্যাক্ট, এবং প্রতিটা শব্দও সেম। আমার এমনি হয়েছিল মানে আমাকে বিজয়দা বলছে তুই আমি ঠিক টাইমে কাটলে তুই তাহলে গ্লিসারিনটা, বললাম যে গ্লিসারিন লাগবে না আমাকে কিছু করতে হবে না, কারণ আমার তো খুব মনে হচ্ছে যে এই মোমেন্টটা আমার চলে গেছে, একটা সময় বেঁচেছি ওই মোমেন্টটায়, ওই মোমেন্টটা তো আমার কাছে আবার এলো না, একই কথা। তো তুমি খুব ফাস্ট ওই জায়গাতে ফিরে যেতে, মানে আমাদের দেখবে অনেক সময় হয়, আমি তোমাকে বলছি আমার ক্ষেত্রে হয়, আমি না খুব স্মেল আর কিছু টার্মস মানে আমার যেরকম আমার মনে থাকে অর্পিতাদি। আমি আগের দিন আমি রবিনা ট্যান্ডনের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওখানে উনি বললেন যে আই মে বি ফরগিভ বাট আই নেভার ফরগেট। আমরা মানে কম বেশি আমিও ভুলে যাই না, আমার খুব সমস্যা, আমি ভুলে যাই না, আমার মনে থাকে, আমার ঠিক মনে থাকে যে এটা হয়েছিল, কিন্তু ঘটনাটা তুমি পরে হয়তো রিয়াক্ট করবে না, কিন্তু সেই মানুষটা জানে সেই জিনিসগুলো মনে থেকে যাবে, আমার থেকে গেল, সে বদলালেও যাই করো তুমি। হ্যাঁ, আমি অনেকটা তোমাকে সময় দেব, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আমি বলছি, যে কোনো কিছুর ক্ষেত্রে আমি অনেকটা সময় ইনভেস্ট করব, কিন্তু যখন আমি সেটাকে গিভ আপ করে দিই বা আমি চ্যাপ্টার ক্লোজ করে দিই, তখন ক্লোজ আর নয় ফিরে দেখা, আর কোনো কিছুর মূল্যে, কোনো কিছুর বিনিময়ে আর না। আমার যখন আছি হোল হার্টেডলি আছি, তখন কিন্তু একটু একটু এদিক ওদিক সেটা নয়। আমি যা বুঝলাম সৌমির মধ্যে একটা অধিকার বোধ আছে, সেটা সম্পর্ক হোক কাজে হোক, তাই না? এটা সবসময় বোধ হয়। আমি খুব দাপটের সাথে দাঁড়িয়ে বলে দেবো আমার জীবনে কেউ নেই, আমার অসুবিধা হবে না কথাটা বলতে, কিন্তু যদি কেউ থাকে সে আমার থাকবে, যতক্ষণ না সেই জায়গায়, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে। আমি কিন্তু মানে সব ক্ষেত্রে, আমার ভাইয়ের ক্ষেত্রে, মানে আমাকে তুমি জিজ্ঞেস করো যে কোনো সম্পর্কে আমি পজেসিভ বলবো না, কিন্তু না পজেসিভ বলে পজেসিভ আমার, হ্যাঁ আমার একটু থাকে বাবা, আমার খুব কম 2-4 জন লোক নিয়ে আমি বাঁচছি, আমার খুব বড় সার্কেল নয়, মিশতেও পারি না অনেক বড় সার্কেলে, সেটা অসুবিধা হয় কাজের ক্ষেত্রে না। আমি কখনোই তোমায় দেখিনি খুব বেশি কোনো গ্যাদারিং এ যাওয়া, বা আমি পার্টিগুলো ধরো ছেড়েই দিলাম, প্রায় দেখিনি কাজের জন্য যাওয়া ছাড়া, বা খুব কোথাও বসে আমি কখনো সোশ্যাল মিডিয়াতেও ছবি দেখি না। সেটা সৌমির অসুবিধা হয় না, মানে 10টা বছর কাজ কিন্তু করে যাচ্ছ, এরকম নয় কাজ করছো আমাকে। আর আমি সিরিয়ালের কথাই বলছি, কারণ তার বাইরে আমি কাজ এখন অবধি করিনি। তো যারা সিরিয়ালে অফার আসেনি না, তুমি চেষ্টা করো, আমি চেষ্টাও করিনি, এখন করি, ঠিক আছে, বা একটা দুটো এলেও সেটা না মানে ওই সময়টাতেই হলো না, বা ওই টাইমটাতেই ওই পারলাম না, আমি ব্যস্ত, এরকম হয়েছে। বা আমিও যে ভীষণ চেষ্টা করেছি অন্য প্ল্যাটফর্মে নয় কিন্তু সেটা, বাট এখন চেষ্টা করছি, ভাবছি ঠিক আছে কাজ করছি যখন, এতগুলো মাধ্যমে কাজ হচ্ছে, তখন কেন করবো না, এক্সপ্লোর করাই যাক, এরকম মনে হয়। তো ঠিক আছে এখন চেষ্টা করি, এই জন্য মানে এটা আমার বলতে পারো এই চেষ্টাটা প্রথম কদম ফুলের সময় থেকেই। খুব বেশি চাহিদা নেই মেয়ের জীবনে, তাই তো, কিন্তু যেটা আছে ভয়ঙ্কর চাহিদা আমার, মানে কাজ নিয়ে, সব কিছু নিয়ে, যেটা আমি যদি আমি এখন রান্না করছি ধরো, তো আমি কিন্তু রান্নাটাই করব খুব মন দিয়ে, হ্যাঁ সেটাই হ্যাঁ। তো আমি আমার কাজ মানে কাজ আমার কাছে একটা সাংঘাতিক প্রায়োরিটির জায়গা। এবার তুমি বলতে পারো সেটা কেন এরকম করে, মানে সবার ক্ষেত্রেই কাজটা খুব প্রায়োরিটি, আমার খুব আলাদা কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, সেই কারণে আমি আরো মানুষের সাথে বেশি মিশতে পারি না, কারণ সব জায়গায় গিয়ে ওটা মেলে না, ডিবেট হয়। আগে ডিবেট করতাম, তাকে কনভিন্স করিয়ে ছাড়বো, একটা সময় কিন্তু আমি তাকে সামনে বসে জিজ্ঞাসা করবো তুমি এই কথাটা আমার নামে কেন বললে। হ্যাঁ এটা না আমারও ছিল, ভাই সামনে জিজ্ঞাসা করবি, আমি ওইখানেই বসবো, মানে আমি এখানেই বসে আছি, তুমি সলভ করো, করে তুমি যাও, ঠিক তুমি থাকবে যাবে তোমার সামনাসামনি হব, এইখানে বসে তুমি বলো আমাকে তুমি এটা আমার নাম, এটা খুব আমি সাংঘাতিক রিস্কি ফ্যাক্টর ছিলাম বহুদিন পর্যন্ত, লোকে মানে আমি
ভরসাই করা যায় না, যে কোনো সময় বলে দেবে। আমি তো ধরো তুমি আমাকে কিছু বললে, এটা আমিও বলে তুমি আরেক মানে যার ব্যাপারে বললে তার সামনে তুমি হেসে হেসে কথা বলছো, আমি এতটা রিস্কি, আমি ওখানে গিয়ে বলে দেবো তুমি তাহলে ওর নামে এই কথাটা বললে এখন হাসছো কেন? এটা তো তুমি ঠিক করছো না। কিন্তু ওই যে ডিপ্লোম্যাটিক হতে হয় যে ভাই ঠিক না, আমি তো ডিপ্লোম্যাটিক হতে পারবোই না, কোনোদিনও বুঝে গেছি, তাই জন্য আমি এখন সিম্পল হচ্ছে। হ্যাঁ ঠিক, দেখছো গাছ আছে এখানে, হ্যাঁ আমার যখন বই হয় ওদের সাথে কথা বলে নেবো, ঠিক সিক্রেট রেখে দেবে। আমার কষ্ট হচ্ছে সাপোজ টু বি, আমি ওখানে বলে দেবো। আর সবকিছু না এই যে ক্লিয়ার করার দরকারও হয় না, প্রয়োজনে হয়ে গেল, আসলে হয়ও না ক্লিয়ার, হয়ে গেল তো তুমি তো দেখে নিলে, চিনে গেলাম, বুঝে গেলাম, তুমি দেখে এটাই নিলে ইম্পর্টেন্ট একদম। এই আর একটা হচ্ছে খুব শক্ত কাজ, লেট গো, খুব টাফ, কিন্তু এর মতো ভালো জিনিস নেই। তুমি পুরোটা পারবে না, পুরোটা পারলে তো তুমি ভগবান হয়ে গেলে। আমি যদি ক্ষমাই করে দিতে পারবো তাহলে তো মানুষ, আমি ভগবান হয়ে গেলাম। আমি ক্ষমা করতে পারি না, পারি না, অনেককে ক্ষমা করে দিই, আবার অনেককে পারি না, অনেককে আবার সেই তার মাঝখানেই রাখি না, মানে আমি ক্ষমা করবো না, মানে তুমি মানে ওই জায়গাটাতেই তুমি ওখানে নেই, ওইখানে নেই, তুমি আর কোথাও নেই, হয় না কিছু, একদম একদম একদম। তো ওই আর কি, মানে এটা হচ্ছে লাইফে ওই একটু বড় হয়ে যত আমরা তত এইগুলো আসে আমরা সেই, এটা এবার এই সমস্ত কিছুটা যখন তোমার পার্সোনাল কিছু ওপিনিয়ন, কিছু দৃষ্টিভঙ্গি আছে, তখন আমার ক্ষেত্রে মনে হয় আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। কারণ প্রতিদিন তুমি কাজে যাচ্ছ এবং কাজ থেকে বাড়ি আসছো, তুমি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আছো। আমাদের তো অনেক ঘন্টার কাজ, কাজের পরে তুমি সকালবেলা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠছো, তুমি প্রপার একটা ফুড, তুমি একটা সিস্টেমের মধ্যে আছে, তুমি একটা সিস্টেমের মধ্যে খাওয়া দাওয়া করছো, তুমি সিস্টেমের মধ্যে বাড়ি এলে তুমি ঘুমিয়ে পড়লে, তোমার লাইফস্টাইল এমনি হেলদি। তাছাড়াও কি হয়, কাজ করলে তুমি টাকা পাবে, মানি ইজ আলটিমেট। তোমার ফ্রিডমের জন্য দরকার। যদি তুমি স্বাধীন চেতা মানুষ হও, তুমি যদি না নিজেকে চালাতে পারো, তোমার স্বাধীন চেতা মানে চিতায় তুলে আগুন জ্বেলে দেবে লোক। এই যে মেয়েদের খুব নিজের পায়ে দাঁড়ানো উচিত, তার মানে ছেলেদেরকে ডাউন করে বলছি না কথাটা, কেন বলছি, এখনো পর্যন্ত কিন্তু মেয়েদের এই অপশনটা থাকে, আমি চাইলে না রোজগারও করতে পারি। এইটা তো ছোটবেলা থেকে এটা ছেলেদের যেমন করতেই হবে, অপশন নেই। তুমি কোন ছেলেটাকে তুমি দেখবে বলো, ছেলেদের মাধ্যমিকের পর থেকে কিন্তু মাথার মধ্যে আছে যে আমাকে রোজগার করতে হবে, এটা কিন্তু ছেলেদের মধ্যে থাকে। অনেক মেয়ের এর থেকে বড় প্রেশার থাকে যে ভাই আমি যদি না ঠিক জায়গায় যেতে পারি না, আমাকে কিন্তু ধরে বিয়ে দিয়ে দিতে পারে, আমার কথা দাম থাকবে না। হলেও আমি বলছি এটা প্রচুর আছে, ম্যান্ডেটরি নয় কিন্তু, মানে তুমি চাইলেই বিয়ে করলে তোমার একটা দায়িত্ব নেওয়ার কেউ রয়েছে, সেটা খুব সুন্দর ব্যাপার। আমি বলছি যারা চাইছেন সামহাউ সেটা ওয়ার্ক করলো না, তখন না তার মতো লাচার কেউ থাকে না। তোমার যত সাপোর্টিভ বাপের বাড়ি হোক, তোমার যত সাপোর্টিভ বন্ধু বান্ধব হোক, তোমার যেই হোক, আমাদের ওই সময়টা আমাদের একটা কিছু অদ্ভুত ছোটবেলা থেকে মিডিল ক্লাস ফ্যামিলি মেন্টালিটি রয়েছে, মিডিল ক্লাস মেন্টালিটি, কিছু ট্যাবু, কিছু সংস্কার আমাদের মাথার মধ্যে থাকে। ওই সময় সেই জিনিসটা একটা ভয়ঙ্কর মাত্রা ধারণ করে। কিন্তু যদি তুমি জানো আমি ডাল ভাত খেতে পারবো, একদম, আমার তার জন্য কারোর ওপর কখনোই নির্ভরশীল হতে হবে না, আমি এমন করে বলছি না যে মা বাবা খেতে দেবে না তোমায়, নিশ্চয়ই দেবেন, সেটা নয়। তোমায় ডাল ভাত কেন, মাছ ভাত মাংস ভাত খাইয়ে রাখবেন মা বাবা। সেই ওই সময় ওইটুকু টাকা, আরো 5 টাকা 7 টাকা 10 টাকা তুমি যত টাকা রোজগার করো, সেই টাকাটা না তোমার মেন্টাল স্ট্রেংথটা একটা জায়গাতে রাখবে, যাতে করে তোমার ব্রেকডাউনটা যদি 80% হতো সেই 50% এর জায়গায় আসবে, আর একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে। আর ভীষণ, তুমি একটা মেয়ে, আমি তো ছেলে নই, আমি বলতে পারবো না ছেলেদের কেমন হয়, যদি কিনা তুমি এরকম বিচ্ছেদ ফেস করে থাকো একটা মেয়ে হিসেবে, তখন এটা মানসিক দিক থেকে মানুষের একটা অদ্ভুত বিপর্যয় আসে। কিন্তু একদম একদম সবার প্রথমে তার নিজের, মানে তুমি যে সংসার ছাড়বে, হ্যাঁ এত দিনের একটা মানুষকে, তুমি একটা মানুষকে একটা অভ্যেস ছাড়বে, তুমি একটা প্রচন্ড বিপর্যয়ের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়। তো তার সাইড এফেক্টস থাকে। এইভাবেও কি স্ক্যাম হয় না? প্রচুর স্ক্যাম হয়, কিন্তু আমি বলছি রিয়েলিটিতে যখন যে সত্যি যার খারাপ লাগছে সংসার ভাঙার জন্য বা যাই কারণে হোক,
সেই সময় টাকার স্ট্রেংথ, তোমার নিজের টাকার স্ট্রেংথ তোমাকে অনেকটা না মেন্টাল সাপোর্ট, একদম যে আমি তো ডাল ভাত খেতে পারবো। ঠিক ঠিক। আর কোথাও মেয়েদের একটা থাকে না যে ধরো তুমি বড় সন্তান বা ছোট সন্তান বা যাই হোক তুমি বাড়ির সন্তান, তো কোথাও এটা তোমার ওপর তো মা বাবা, মানে এটা তো ওরকম ব্যাপারটাই নয়, মানে আমার বাবা মাকে তো আমিই দেখবো, কেন অন্য কেউ দেখবেন কেন? যখন তোমার নিজের এই স্ট্রেংথটা থাকে না আমার মা বাবার, তখন তুমি কনফিডেন্ট আলাদা। একদমই। তুমি তখন আমি ডাক্তার পাল্টাবো, এই ডাক্তার না আমি এই ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি ওপিনিয়নটার জন্য এই মানে ভাববে না দ্বিতীয়বার, কারোর উপর তো আমি ডিপেন্ডেন্ট নই। তো আমি আর আজকাল মেডিকেল ইস্যুটা সাংঘাতিক ইস্যু, প্রচন্ড এক্সপেন্সিভ। আজকালকার দিনে চিকিৎসা ব্যবস্থা খুব এক্সপেন্সিভ। তো আমার ভীষণ মনে হয় যে এটা না, মানে এই কনসেপ্টটা থেকে মেয়েদেরও বেরোনো উচিত। আমি হাউস ওয়াইফ হতেই পারি, হ্যাঁ হয়তো হতেই পারো, একদম হতেই পারো, কিন্তু কিছু একটা মানে এই যে যাতে করে হয়তো তুমি ধরো এত ভালোভাবে তুমি তোমার লাক ফেভার করেছে, তুমি এত ভালো আছো যে তোমাকে এই জিনিসটা কোনোদিনও ভাবাই না, তাহলে তোমার মতো ব্লেসড কেউ নেই। কারণ সংসার করার মতো শক্ত কাজ হয় না, সবাই টাকা রোজগার করে আনতে পারবে, এটা কিন্তু শক্ত কাজ নয়। পারবে, ঠিক পারবে, কিছু না কিছু ভাবে তো পারবেই। টাকা তুমি ঠিক রোজগার করতে, সংসার করা খুব শক্ত কাজ। আমি এইটাই তোমায় জিজ্ঞাসা করছি, মানে আমি জানতে পেরেছি বলেই তো কথাটা উঠলো থেকেই, যে জীবনের একটা চ্যাপ্টার ক্লোজ করলে কিছুদিন আগেই, তুমি যদি একটু বলো সেটা, মানে তোমার নিজের এতদিনের সংসার, অনেকেই জানেন না, মানে সৌমি যেহেতু সোশ্যাল মিডিয়া একেবারে অ্যাক্টিভ না, সৌমি মেয়ে আছে, মানে যারা আছেন তারা জানেন খুব বেশি তুমি সোশ্যাল মিডিয়া নিজের পার্সোনাল লাইফটা দাও না। এবং তুমি যদি বলো একটা চ্যাপ্টার ক্লোজড হলো অবশেষে করলে, কি মানে মেয়েকে নিয়ে এবার একা চলার সিদ্ধান্ত, তাই তো সৌমি? দেখো আমার ভয়ঙ্কর সাপোর্ট এই বিষয়ে আমার বাবা মা ভাই প্রতিটা লোক, কারণ আমার যে কাজ তাতে করে সত্যি যদি আমাকে এখানে, প্রথম কথা এটা আমার বাড়ি না, তুমি জানো আমি আপাতত এখানে একটা থাকছি, কাজের একটু সুবিধা হচ্ছে বলে। তো এখানে একেবারে মেয়েকে নিয়ে এসে রেখে ওর পুরো জিনিসটা দেখে আমি পারতাম না, হতো না। তো আমার মা বাবা আজ বলে যে ওনারা এরকম না, মানে বরাবরই আমার মেয়েকে আমার মাই মানুষ করছে। হ্যাঁ আমি নিজে মানুষ হচ্ছি এখনো প্রতিদিন, আমি সত্যি তোমার অত্যন্ত অল্প বয়সী বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি মানে নিজেই মানুষ হচ্ছি প্রতিদিন। তো আমার মেয়েকে আমার মা মানুষ করেছে, আমার ভাই মানুষ করেছে, বাবা দেখেছে। সত্যি কথা আমি না, মানে এটা দরকার, হ্যাঁ ওভারঅল আমি জানি, কিন্তু আমার মেয়ের বড় হওয়ার পেছনে যে আমার প্রচন্ড কৃতিত্ব আছে, আমি একটা প্রচন্ড আলাদা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি, আমি বলতে পারবো না, সত্যি বলতে পারবো না। এবং মানে আমি হয়তো বলেই দিতে পারি একটা দুটো মিথ্যে কথা এখানে, কে জানবে আমার বাড়ির লোক কি এখন এসে তোমাকে একটা বাইট দিতে বসবে, আমার মা এসে বলবে যে অতটাও না যতটাও বললো, কেউ বলবে না, সবাই আমাকে একটা আলাদা মূর্তি তৈরি করবেন হয়তো, যে হয় না বাবা উনি তো, কিন্তু নই আমি একটা সাধারণ মানুষ, প্রচুর ফেলিওর আছে, অনেক কিছু পারি না, ডিপ্রেশন হয়, এবং সত্যি পারি না এখনো। সো আমারও অনেক আছে, আমার প্রচুর মানে সাপোর্ট বাড়ির লোকের, তাই জন্য হয়তো আমি জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথলি ডিল করে ফেলতে পেরেছি। তবে হ্যাঁ 2 বছর হলো সেপারেশনে আছি, ডিভোর্সটা এই রিসেন্টলি, মানে কাগজ কলমে রিসেন্টলি হয়েছে, কারণ এটা তো লং প্রসেস। তো হ্যাঁ ঠিক আছে, সেই ইটস ওকে, নতুন জীবন একটু ভালো থাকা আর কি, নতুন জীবন আর কি ভালো থাকা, একটা প্রেসার একটু কমা, আর কিছুই না। একটা না গো, আমি যে সংসারে প্রেসার আমার উপর ছিল, খুব টর্চার, মানে এটা একটা অন্য বিষয়, আমার বিচ্ছেদ একটা অন্য কারণে। তো আমি সংসার করতে ভালোবাসি, সংসারী আমার ভালো লাগে চাল ডালের হিসেব রাখতে। বাহ, আমার রান্না করতে ভালো লাগে, তো এটা ভালো লাগার মতো। আমি একটা মানুষের একটু খেয়াল রাখবো, আমার তাতে কোনো আপত্তি নেই, ঠিক। এবং আমি সেখানে কোনো রকম ভাবে ডিমোটিভেটেড ফিলও করি না, এবং আমি আমার কাজ সামলে সংসার করতে পারবো না নয়, আমি সেটাও নয়, আমি করেওছি। মানে কাজটা তোমার ফার্স্ট প্রায়োরিটি ঠিকই, কিন্তু পাশাপাশি ইকুয়াল প্রায়োরিটিতে থাকে, ইকুয়ালি প্রায়োরিটাইজড প্রতিটা বিষয়, আর আমি ভীষণ ভালো ভাগ করতে পারি সময়। আচ্ছা, এই যে এতটা ভালোবাসা যেটা ছিল, সেখান থেকে যে বেরিয়ে আসার সিদ্ধান্ত, সেটা তো কঠিন ছিল সৌমি, মানে খুবই কম বয়স, আমার থেকেও ছোট,
অনেকটাই। তো সেক্ষেত্রে এটা তো কঠিন সিদ্ধান্ত, তার মধ্যে মেয়ে 6 বছর মাত্র বয়স, সবটাই খুবই শক্ত সিদ্ধান্ত। কি জানো, আমার মনে হয় বা আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, যেহেতু আমি খুব ব্যক্তিগত কথা শেয়ার করতে পছন্দ করি না, তো অতটা আমি বলবো না। না না একদম। এবং আমি পলিসিটাতেই বিশ্বাস করি না যে আজকে আমার সাথে কেউ আছে কি কারোর আমার সাথে কেউ নেই তার মানেই আমি যা ইচ্ছে তাই তার নামে খারাপ কথাগুলো বলতে শুরু করব। আমি এই পলিসিটাতেই বিশ্বাস করি না। তুমি আমার নামে 4টে বাজে কথা বলে আমি শুনে নেবো, আমি ঠিক আছে বলেছো বাদ দাও। হ্যাঁ, একটা সময় হলে বলতাম প্রমাণ করে দেখাও, না দিতে পারলে ছাড়বো না। এখন আমি বাদ দাও, বলেছো বলা হয়ে গেছে, ছেড়ে দাও। প্রচন্ড মাথা গরম হয়ে গেল, আমার খুব মাথা গরম হয়ে যাওয়ার পিতা দিয়ে তুমি জানো, আমি রিঅ্যাক্টও হয়তো করে ফেললাম তোমার সামনে, বাট তারপরে আমি আর কিছু নিয়ে কোনো কথা বলবো না। তো ওই কনসেপ্টে আমি বিশ্বাসই করি না এবং বলবো না কোনো। আমি এখানে যে এটা বাজে না 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 কেন, যেটা ঠিক আছে হোয়াটএভার। হ্যাঁ, আর আমার বেশি পাস্ট নিয়ে কথা বলতে একদম। আর মানুষ মাত্রই ভুল থাকে আমাদের মধ্যে, মানে প্রথম কথা হচ্ছে দুটো আলাদা মানসিকতার মানুষ একসঙ্গে হয়নি। হ্যাঁ, তো ঠিক আছে। এবার ন্যাচারালি বাচ্চা কষ্ট করে জন্ম দিয়েছি, সবাই দেন, সবাই বাচ্চা কষ্ট করে জন্ম দেন। আমি আর ছোট বয়সে দিয়েছি বলে আমি একটু বলছি, কিছু মনে করবেন না, কারো খারাপ লেগে থাকে। আমার ভাই খুব কষ্ট হয়েছে বাচ্চা জন্ম দেবে, আমি খুব অসুস্থ ছিলাম, তো তাকে তো আমি কোথাও ছাড়বো না। সেই আর ও থাকতে পারবে না অন্য কোথাও। ও আমার মা বাবাকে নিয়ে মানে খুব দুরন্ত। আমার মেয়েটা ভীষণ দুরন্ত, সারা দিন দুষ্টুমি করে, কিন্তু রাত্রির বেলা আমার বাবার পাশ ছাড়া ঘুমোবে না, মারপিট করে। ও দাদু দিদাই বলে তো না, তাহলে আমার মাকে ও এখন ওকে মাম্মা বলে ডাকে, মাম্মি বলে ডাকে। মাকে মাম্মি বলে কারণ আমার মায়ের নিকনেম আমি বিভিন্ন কিছু, আমার মা যা বলে ডাকে ও তাই বলে ডাকে। আবার এখন কদিন বলছে মা, কালকে আমাকে বলছে মা, আমি বাবা আমার কি একটা কানে লাগলো রে এসে মা। বন্ধু বেশি মেয়ের এইটা, মানে মাঝে 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 খুব কান্না পায় ওর পিতা দিয়ে। কেন মাঝে মাঝে কান্না পায়? মানে এই যে দেখো সবটাই আমি ওখানে গিয়ে থাকতে পারি না, কিছু অনেকদিন একা থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, একা সংসার করে, তো খুব একটু মাঝে মাঝে হয় অসুবিধে। আবার মাঝে মাঝে মনে হয় যে একটুখানি মেয়েটার সাথেই সময় কাটাই। তারপরে মনে হয় যে একটা অদ্ভুত বিভিন্ন স্টেজ আসে জানো তো, মানে মেন্টালি আর কি। আবার মাঝে মাঝে এই যে সমাজ থেকে মায়েদেরকে কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না। আমি আগের দিন দেখেছি স্বরলিপিদি একদম সেম কথাটা বললো, সেই কথাটা আমি ভাবলাম যে না তারে এটা আমি একা না, আমি নিজেকে খুব একটা খারাপ মানুষ ভাবতাম যে সত্যি আমার মাঝে মাঝে মা হতে ইচ্ছে করে না, মানে সত্যি এটা তার মানে বাচ্চাকে ভালোবাসি না এরকম নয়, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে এখন, এবং সেটা কারুর সাথে শেয়ার করতে ইচ্ছে করছে না। আমার কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করছে, একটা গান শুনতে ইচ্ছে করছে, এবং এই সময়টায় আমার কারুর সাথে কোনো কমিউনিকেশন চাই না। আমার মনে হতো আমি একটা নিকৃষ্ট মানুষ, আমি এরকম ভাবছি কি করে। আমার মা তো সারা জীবন সন্তানের বাইরে আর কিছু দেখে, আমরা আসলে দেখে এসেছি মাকে তো। আমার মা কিছু জানে না বাচ্চা কাচ্চার বাইরে, এখনো জানে না। মা বদার্ড মেয়ে নিয়ে ছেলে নিয়ে, তাদের জীবন নেই, তাদের জীবন আলাদা। তুমি মানে মা হয়ে গেছো তুমি, এবার এই যে দুটো আলাদা মত, এটা যে কি প্রচন্ড ভাবে একটা কনফ্লিক্টেড হয় আমার সাথে। আমি ঠিক নাকি মা যেটা বলছে, আমার মনে হচ্ছে যে না আমি যেটা বলছি আমি ফিল করে বলছি, আমি আমার একটা দরকার, আমার মেন্টাল হেলথ একটু ঠিক হওয়া দরকার, না হলে তো হবে না। মানে কি করে হবে, আমি কি করে। আর আমি যদি একটা প্রচন্ড নেগেটিভিটি ক্যারি করি, আমি তোমার কাছে ক্যারি ফরওয়ার্ডও করবো নেগেটিভিটিটাই, কিন্তু আমাদের মায়েরা কি এই কনসেপ্ট, এবং আমার মাঝে মাঝে মনে হয় জীবন বোধহয় অনেক সোজা ছিল ওনাদের, আর আমরা না নিজেরা অনেক বেশি জটিল করেছি নিজেদের জীবনটা, অনেক ঠিক ভুলের বিচার করি, ওনারা করেনি না। মানে আসলে ভালো থাকাটা তো তারা শিখতেই পারলেন না, এটাও খারাপ। এটা আমরা ভাবি, কিন্তু ওনারা কিন্তু ওই লাইফস্টাইলেই ভালো আছেন আমাদের থেকে। আমি তোমাকে লিখে বলতে পারি আমাদের থেকে অনেক বেশি ভালো আছে আমার মা জেঠিমারা। তোমার মা জেঠিমা হ্যাঁ সব আছে, ছোট জিনিসে খুশি, সব আছে, সেই ছোট জিনিসে। তুমি ভাবো না, লাইফ স্যাক্রিফাইস, ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, আর কিছু জানি না। এবং লাভ ম্যারেজ তখনকার দিনে কোথায়, অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা এখন অ্যারেঞ্জ ম্যারেজ ভাবলে ভাবি ওরে বাবারে চিনি না একটা মানুষটাকে, বা ধরো যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তার আগে কি হয় যে একটু সময় দরকার, একটু চিনি জানি ওরা, মানে আমার মা তো আমার বাবাকে চিনতো আগে থেকে। আমার দিদা বলছে মণ্ডপে দাঁড়িয়ে দেখেছে ছাদনাতলায় এনার সাথে, এবার আমার বাকিটা সত্যি কাটাতেই হবে, কোনো অপশন নেই। কিন্তু তাতেও কি হ্যাপি,
আর সেরকম প্রেমও কিন্তু কি প্রচন্ড, ওই প্রেমটা কিন্তু এখন হাতড়ালেও পাওয়া যাচ্ছে না। ওই যে প্রেম, যে এটাই ব্যাস, এখানেই প্রেম, মানে অদ্ভুত অদ্ভুত এমন কোন নেচার, কতটা কোন স্বাদে, কোন স্বাদ কোন খাবারে, কোথায় মিষ্টি কোথায় ঝাল কোথায় নখদর্পণে। আর ওই হিসেব কষাটাও ছিল না, একদম ছিল না। আমি করছি বেশি না উনি করছেন, মানে আমাদের মায়েদের ওই এক্সপেকটেশনটাই কোনোদিন বাবাদের থেকে ছিল না যে আমার জন্য কিছু করব, মাচ হ্যাপিনেস। এক্স্যাক্টলি, মানে এক্সপেকটেশন করাটাও ভুল সেটাও বলবো না, একদম না, কিন্তু কি আমরা মানে এইটাই সমস্যা, এটা যে একটা কি প্রচন্ড কনফ্লিক্ট, যে মনে হচ্ছে আমি তো ঠিক বলছি, যুক্তি দিয়ে কথা বলছি, আবার যখন দেখি তখন ভাবি যে তাহলে কি আমরা সেই রামকৃষ্ণ দেবের মতন বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর যাচ্ছে আসলে। ওই না, একদম রামকৃষ্ণ দেব যখন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই হচ্ছে বিষয়। মানে কখনো মানে সত্যি তো নিজেদেরকে ভালোবাসবো না, কেন নিজেদের ভালোবাসবো? সামহাও মায়ের প্রতি কি প্রচন্ড করুণা হয়, মা জীবনটা তো কিছু দেখলেই না, তুমি বুঝলেই না জীবনে কত রকম স্বাদ হয় রং হয়, কিন্তু তারপর মনে হয় মা যে জীবনটা বেঁচেছে কি লোভনীয় না, আমি পেলাম না ওই জীবনটা। সত্যি এটা আমিও ভাবি একদম, এটা আমার মনে মানে এটা খুব, যাই হোক অদ্ভুত একটা, এটা ইন্টারভিউ হচ্ছেই না, আমরা আড্ডা দিচ্ছি না, মানে দুজনে এটাই ভালো, মানে দুজনের সব এগুলো সব প্রশ্ন ঘেটে দিয়েছি প্রশ্ন না, ঠিক আছে এটা ভালো হচ্ছে, মানে অনেক ইন্টারভিউতে কি হয় প্রশ্ন উত্তর, ঠিক আছে মনের কথা তো হয় না, সেটাও হচ্ছে, কিন্তু যেটা তুমি বলছিলে যে আবার কাজ, নতুন কাজ এখনই বলা যাবে না, তাই না এখনই বলা, কিন্তু আপাতত একটা ব্রেকে আছো, নিজের সঙ্গে সময় কাটাচ্ছো, এই বাড়ি থেকেও ঘুরে এলে, তো যেটা বলছে যে মন খারাপ হয় মাঝে মাঝে মেয়ের জন্য, মেয়ে বড় হচ্ছে, এই যে একটা হয় না যে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, কতটা ডিপেন্ডেন্ট মায়ের উপর, নাকি মাকে এই যে বোঝে যে আমি ডিপেন্ডেন্ট ওর উপর, ও ভীষণ বোঝে, ওর 2 মাস বয়স থেকে আমি কাজ করি ওর পিতাদি, তো ওর ওইটা নয় কিন্তু কোনো খালি ডিপেন্ডেন্সি, কিন্তু যতই তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, মা মেয়ে একটা ব্যাপার থাকে একদম। আমি সেটা আমার বন্ধু দিদি খানিকটা ওরকমই, মা ভয়ও পায় আমাকে, ভয়ও পায় আমাকে, আর আমার ভাইকে খুব ভয় পায়, কারণ এছাড়া আর কোথাও থেকে শাসন পায় না। তাই তো, ঠিক আছে, দাদু দিদা তো একটু, আমার বাবা মা এরা আদর, আমার আদরের জায়গাই এটা, বাবা আমার বাবা পুরো মানে ওরম, মানে আমাকেও লাই দিত, ওকে বাহ, মানে বাবার আদুরে মেয়ে সৌমি, প্যাম্পার চাই প্রচন্ড। আমি শুধু বাবা বলতে পারবো না, আমি এখানে আমি গোটা বাড়ি মামার বাড়ি, আচ্ছা এত প্যাম্পার, ইভেন আমার ভাই আমার থেকে 6.5 বছরের ছোট, হ্যাঁ ও আমাকে প্যাম্পার করে এখনো। তুমি কি বাড়ির মধ্যে এক মেয়ে? না আমার দিদি আছে, দিদি আমার চেয়ে 12 বছরের বড়, দিদি থাকে বিদেশে বহু বছর, আজকে 10 বছরের উপর, 12 বছর হয়ে গেল বোধহয় দিদি বিদেশে, আর একটু বেশি হবে, ও বিদেশে সেটেল, কিন্তু আমরা 2 বোনই, আমাদের বাড়িতে ভীষণ, এর মধ্যে এই যে তুমি ধরো বিয়ে করলে তাড়াতাড়ি, কিন্তু অভিনয় জগতে আসাটা কিভাবে? ছোটবেলা থেকেই জানতাম, জানো তো আমার, হ্যাঁ হ্যাঁ ছোটবেলা থেকে আসেনি, পরে এসেছো যখন স্কোপ পেয়েছি। না না আমার ওরকম না, আমি খুব ছোট যখন, আমি তো নাচ করতাম, স্কুলের কম্পিটিশন থাকতো বিভিন্ন, তো এরকম একটা কম্পিটিশনে আমাকে এরকম একজন বলেছিল, প্লাস তাছাড়াও এরকম একজন বলেছিল যে এরকম জায়গায় অডিশন হচ্ছে, তুমি তাহলে একটু এসো, এবং ওটা না মাথায় তখন ঢুকেছিল সামহাউ, আচ্ছা এটা হয়। এইবার যেই সুযোগ পেয়েছি, অর্পিতা মুখার্জি, চেনো তো তোমরা, অর্পিতাদি আমার বাড়ির কাছে থাকে, উত্তরপাড়া থাকে না, তো এবার অর্পিতাদির যে দেওর পিনাইদা, তার ওই মানে ভীষণ পেট নেম গুলো বলে ফেলছি, যাই হোক অমরদা, আর আমার যিনি এক্স হাজবেন্ড, প্লাস আরো অনেকে, মানে ওরা ওই, তো আমাকে রানাদা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই পাড়ারই, রানাদা বলছে তুই যা ভাই তোর ওটা জায়গা, এখনো রানাদা আমাকে বলে, কে তোকে বলেছিল বলতো যে ওইটাই তোর জায়গা, তুমি বলেছিলে আমাকে, মানে হ্যাঁ ছিল কোথাও একটা মনের মধ্যে। রানাদার যে বোন আর আমি একই স্কুল থেকে পড়তাম, শ্রীপর্ণা দিয়েও 11-12 ওইখানে। আচ্ছা এবার হচ্ছে তোমার অর্পিতা দি বলছে একটা অডিশন হচ্ছে, যা তাহলে দিয়া একটা অডিশন, ক্যাজুয়াল। আমি পরের দিন গেছি অডিশন দিতে, হয়ে গেছে
সে প্রথম হচ্ছে তোমার অমিত দা আমার অডিশন নিয়েছিল মা ও দুর্গা। বাবা। অমিত দা তো অডিশন কেমন নিয়েছে, স্ক্রিপ্টটা প্রথমে নিজে পড়লো, পড়ে আমাকে বললো পড়, তো দেখি স্ক্রিপ্টটা আমি পড়লাম, ব্যাস প্রথমবারই একদম হয়ে গেছে। ওকে ওকে আমি তো বলছি, ভালো তো না, প্রথমবার ওকে মানে ওই অডিশনটার পরে আমি কাজ পেয়ে গেছিলাম, ওখানেই পেয়েছি, ওই প্রজেক্টই আচ্ছা করেছি। আচ্ছা, আমি বলছি ভাগ্যিস অডিশনটা দিতে গেছিলে, একটু সিরিয়াসলি কথাটা নিয়েছিলে, তাই না? আজকে না তো না নিজের জায়গা না না, ওটা হতোই, কিছু না কিছু তো হতোই। অ্যাকচুয়ালি সেই। জানি না কি হতো জানি না, কিন্তু আমি অ্যাম্বিশাস, এটা আমি খুব বুঝি। আমি প্রচন্ড কিছু একটা করব, এটা বোধহয় সবসময়। কারণ কি আমার ছোট থেকে কনফ্লিক্ট ছিল না, আমার আলাদা মত, ও আলাদা বক্তব্য, দাঁড়াতে আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা বক্তব্য, আলাদা আচ্ছা। কথা, অন্যরকম ভাবে ভাবছি। ও এটা সবসময় আমার ছোট থেকে এই ও সমস্যা, তেঁদরা সমস্যা problem কেন? টা। এটা সমস্যা নয়, যাই হোক, নিজের একটা মতামত থাকবে না, নিজের তো, একটা হ্যাঁ, আলাদা সে, হ্যাঁ ঠিক কিছু আছে, হাটকে হাটকে হয়েছে নিজের না, মতো। মোর জীবনটাও আটকে হয়ে গেছিল, এতটা চাইছি না আমি, বাট দেখি এবার একটু নর্মাল, ঠিক আছে, যেটা হচ্ছে যেমন হচ্ছে ভালোর জন্য, সবকিছুর অ্যাকসেপ্টেন্স আছে আমার তাই কাছে। না? সেই কোনো কিছু নিয়ে বোধহয় রিগ্রেট নেই, কেন এটা এই না, সময় কিছু হলো। রিগ্রেট নেই বলবো না, আমি অত মহান মানুষও নই, কিছু রিগ্রেট আমার আছে ডেফিনেটলি, কিন্তু ঠিক আছে, মানে আমি যত ওটা নিয়ে এখন কালচার করব, আমি ওই সময়টা থেকে সামনের দিকে এগোতে পারবো। একদম আর তোমাকে তো বাঁচতে হবে, অপশন তো কিছু নেই। আর ঠিক। মানুষের জন্ম পেয়েছো বাবা, একবারই পেয়েছো, পরের জন্ম আদৌ আছে কিনা, থাকলেও আমি কি জন্মাবো আমি সেটা জানি না, আমি একদম, ইউটিলাইজ করবো না, একদম। এটা তো হতে পারে না। আমি দরকার পড়লে সারা জীবন এই কনফ্লিক্টে থেকে যাবো, মায়ের জীবনটা ভালো না আমার জীবনটা ভালো, এই করে করে ইউটিলাইজ তো আমি দিলাম। করবো জীবনটা, সেই। হ্যাঁ, মানে ওরম হয় না, মানে আমার ক্ষেত্রে হয় না। এত ভাবার দরকার নেই, এত ভেবো না, কাজ করো, হ্যাঁ কাজ, কাজ টাচ উড পেলাম না অনেকটা, কাজটা বোধহয় অনেক অনেক রিলিফ দেয় না সৌমি, মানে তোমাকে, অর্পিতাদি বিভৎস, মানে এত প্রেশার, এত কিছু, এত অল্প ডিপ্রেশনে বয়সে। থেকেছি, তখন আমার প্রতি মুহূর্তে এটা মনে হয়েছে আমার ভাগ্যিস কাজটা আছে। আমাদের কাজটা তো সারাক্ষণ মাথাটা ইনভলভ থাকে, তুমি অত স্ক্রিপ্ট না হলে তো মনে রেখে বলতে পারবে না, যদি তুমি পুরো মনোসংযোগ ওখানে না করো, তাহলে শুধু অপশন বলতে পারা না, এক্সপ্রেশন, সেই ওই ব্যাপারটার মধ্যে ঢুকতে হয়, এবং ইটস আ ভেরি টাফ জব। একদমই, আমায় যদি এর জন্য কেউ কোনো খারাপ কথা বলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ইটস আ ভেরি টাফ জব, ভীষণ শক্ত। অবশ্যই। হ্যাঁ, কারণ আমার চোখের তলায় কালি পড়তে দিতে পারবো না, আমার ঘুম পাচ্ছে আমি চোখটা ডলতে পারবো না, মন জ্বর, খারাপটা বোঝাতে পারবো না, জ্বর প্রকাশ করতে পারবো না, হ্যাঁ। পেট খারাপ দেখাতে পারবো না, হ্যাঁ। কাজ আমাকে করতে হবে, ইটস এ ভেরি টাফ জব। আর আমি খুব খুশি, আমি এই কাজটা করতে খুব ভালোবাসি, সত্যি বলছি, আমার কোনো প্ল্যান বি ছিল না, আমি অভিনয় করতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। আমি করি, আমি দেখি অনেকে না যে আমি চাইনি ভেবে, এটা কখনো প্ল্যান, আমার এটাই প্ল্যান ছিল, আমার এটাই প্ল্যান ছিল, কিন্তু খুব যে মানে পড়ে থেকে এটা হয়নি, আমার হয়ে luck গেল। হ্যাঁ হয়তো ফেভার করেছে অনেকের থেকে বেশি। আমার সঙ্গে আমি অনেককে দেখেছিলাম যে যারা অডিশন দিচ্ছে তারা এখনো স্ট্রাগল করেন, কিন্তু আমি তো তবু কাজ করছি, আমার থেকে আর অনেক বেশি লাক ফেভার করেছে এরকম অনেক লোকজন আছে, কিন্তু ঠিক আছে আমার তো করেছে, আমি কাজ করে পাচ্ছি। তো যাচ্ছি, এটাই যথেষ্ট, করে তো আমি যাচ্ছি কাজ পাই একদম। তো, বলো, আমি তো অস্বীকার একদম। করতে পারবো না এই কথাটা, এবং ঠিক আছে তো, সুন্দর। এবং আমার মনে হয় তুমি এই যে এই চরিত্রই আমায় করতে হবে এরকমই এটা বোধহয় খুব নয়, মানে একটা ভালো চরিত্র একটু গুরুত্বপূর্ণ, সেটা হলে যেখানে যখন আমার আমি কিছু দেখাতে করার পারি, থাকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে সবকিছু সেটা স্টেজ হলেই থাকে তো, যথেষ্ট। একটা সব স্টেজ থাকে, যখন শুরু করেছি তখন শিখতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো, শিখেছি, তারপর তার থেকে আরেকটু বেটার, তারপর তার থেকে আরেকটু বেটার, এরকম করতে করতে হয়েছে। হ্যাঁ, এখনো কিছু কাজের ফ্রাস্ট্রেশন তো থাকেই, সে তো আর আমাদের থাকবেই। অভিনেতাদের একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশন থাকে, অদ্ভুত, সবার আছে, সবার আছে, ফ্রাস্ট্রেশন আছে, একটা ভয় আছে, সবাই দিনে শেষে অনিশ্চয়তার ভয়। কান্নাকাটি করে, অনিশ্চয়তার থেকেও যেটা হয় না সেটা হারিয়ে যাওয়ার ভয় হারিয়ে থাকে। সেই ভীষণ থাকে। আজকে প্রথম কদম ফুল নিয়ে লোকজন যে মাতামাতি করছেন, আজ থেকে 4 মাস পর নতুন কাজ আসবে, আমাকে কিন্তু কেউ মনে রাখবেন না, আমি কিন্তু সুচিত্রা সেন মানে কোনোদিনও হতে পারবো না, আমি ভুল এক্সাম্পল টানলাম, বা আমি বলছি মানে বড় যে কোনো একজন স্বনামধন্য অভিনেত্রী নই করা আমি, তুমি যে মানে বলছো না? নাম বেঁচে আছে, হ্যাঁ, তাই না? নামটাই তো কি হয়, যথেষ্ট। এটা একটা বড় ফ্রাস্ট্রেশন, এটা আমি যে বলে দিলাম যদি তোমাকে। হারিয়ে, হ্যাঁ এটাকে সবার মানতে হয়। চাইবেন না, কিন্তু যে কোনো মানুষের একটা কাজ শেষ হলেই মনে হয় পরের কাজটা কত তাড়াতাড়ি আসবে, কারণ নইলে আমি মানুষের চোখে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যাব। এইটা একটা ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশন আমাদের অ্যাক্টরদের। আর এই বাড়িটায় এই দিকটায় মাথা করে ঘুমোই আমি, আর ঠিক দেখছো জানলা থেকে আকাশটা দেখা যায় না, আর এখান থেকে চাঁদ দেখা যায়, দেওয়ালেও চাঁদ রয়েছে, দেয়ালেও খুব চাঁদ প্রিয় আছে, আমার চাঁদ। চাঁদ খুব প্রিয়।
তো এখানে শুয়ে এখান থেকে চাঁদ দেখা যায়। আর এটা যে কি একটা প্রচন্ড একটা নাইস এনার্জি, আমার পজিটিভিটি একটা তোমায় ওখান থেকে চার্জড আপ হয়ে যায় চাঁদের আলোয়। এক একদিন থাকে না মানে এত লোক, সবার থাকে বিভিন্ন কারণটা আলাদা, কিন্তু থাকে প্রচন্ড লো ফিল করে। লাইট অফ করে আমি এখানটা শুয়ে একটু গান চালিয়ে ব্যাস, আর কি চাই। একদম একদম। আর কখনো হচ্ছে মনে হয় যদি কোনোদিনও রিটায়ার্ড লাইফ নিই, আমি নেব না, হয়তো নেব না, বলা যায় না, নিতেও পারি, সেই বলা যায় না, কোনো কিছু ওই নেই। কারণ যেহেতু যদি কখনো এরকম আবার ডিপেন্ডেবল কাউকে পেয়ে যাই, আমি জানি না কি করবো। এখন ভরসা করতে, বিশ্বাস করতে একটু ভয় লাগে প্রচন্ড। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু মানে যাই হোক একটা, হ্যাঁ আমি কাউকে খারাপ বলছি না, সবাই যে যার জায়গায় ঠিক আছে। আমার ভয় করে নিজের জন্য, আমি একটু বেশি ইনভেস্টেড হয়ে যাই, সবটা দিয়ে দিই, বড্ড আমি দিয়ে চোখ বন্ধ করে ফাঁকা হয়ে গেলাম, মানে চোখ বন্ধ করে দিয়ে দিই। আবার কি হবে, মানে ওই চোখ বন্ধ করে দিয়ে ফেললাম, তো এবার ধরো কিছু হলো না, মতের মিল হলো না, বা যাই হোক, সেটা তো উভয় পক্ষেরই হয়তো হলো না, কিন্তু বেরিয়ে আসাটা প্র্যাকটিক্যাল হয়ে যায় খুব ফাস্ট আমি। কিন্তু ওই মানে ওই আর এক্সপ্রেসিভ নই তো কোথাও একটা, যে বলে ফেললাম, আমি লিখে দিলাম, না বলতে পারি না। আমার এই হেরে যেতে খুব ভয় করে, মানে হলো না, টিকলো না, টেকাতে পারলাম না, চেষ্টা করে যাই শেষ পর্যন্ত, কিন্তু ওই ইনভেস্টেড হয়ে পড়ি, তো এবার ওইটা খুব ভয় করে যে আবার গোছাতে হবে। আর সেই জানি না কেন এই অদ্ভুত জিনিসটা হয়, আগে সব থেকে খারাপ গুলো মনে হয় হবে না, ভুলই হবে, বাজে হবে, হ্যাঁ আবার আমি ধাক্কা খাবো, এটাই হয়। কতটা আমার এরকম মনে হয়, কতটা ইনভেস্টেড হওয়ার পরে ধাক্কাটা খাবো, আচ্ছা তাহলে কোন সময় গিয়ে ধাক্কাটা খাবো, তাহলে কখন বেরোতে হবে, এরকম একটা, এটা খুব চাপের, মানে এটা আমাদের প্রত্যেক, আমার মনে এই জেনারেশনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আমরা যারাই ব্রেকআপ, ডিভোর্স যার মধ্যে দিয়ে গেছি, পরের সম্পর্কে যারা ইনভেস্টেড হয়ে, যারা আমি কিন্তু ওরকম একটা প্রচন্ড ভিকটিম কার্ড প্লে করছি না, না না, এটা প্রত্যেকই আমি বলছি তো, এটা ছেলেরাও, শুধু মেয়েরা নয়। আমার তো মনে হয় ছেলেদের আরো বেশি ইনসিকিউরিটি হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালুমিনি ক্লেম করেন তো মেয়েরা, এবং কিছু ক্ষেত্রে কি হয় ঠিক করেন কিছু ক্ষেত্রে যেগুলো ঠিকঠাক কেস, আবার কিছু ক্ষেত্রে কি হয় যে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্যও করেন। আমি এসেই বলছিলাম যে তোমার এই নতুন বাড়িতে আর কি, নতুন ঘরে আর কি ভীষণ অদ্ভুত শান্তি আছে, যেটা না খুব ফিল করতে পারে, যেটা তুমি বলছো তখন থেকে ছোটটা ম্যাটার করে না, এই শান্তিটা না ভীষণ ম্যাটার করে, পজিটিভ ভাইবটা ভীষণ ম্যাটার করে। এটা আমার খুব ভালো লাগলো। আর আমার এটাও ভালো লাগলো, কেন আমি মানে এটা বুঝতে পারছেন যে পজিটিভ একটা ভাইব আছে, কারণ সৌমি নিজে খুব পজিটিভ জীবনে। আমার মনে হয় আমরা নেগেটিভ হই এরকম নয়, ভীষণ হই, যে এই তো শেষ রাস্তাটা, এরপর আর রাস্তা নেই, নেক্সট মানে আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না একদম। কিন্তু তাও আমি দেখলাম, তারপরও তুমি খোঁজাচ্ছে, এই খোঁজটাই আমাদের দরকার। নানা রকম খোঁজাটা বন্ধ করে দাও, সেদিন তার অস্তিত্ব একদম। খারাপ সময় আসবেই, কিন্তু ওই খুঁজে যেতে হবে ভাই, বন্ধ দরজাগুলো গিভ আপও করে দেওয়ার টেন্ডেন্সি হয়। হ্যাঁ সব কেন করব না, গিভ আপ তো করি, কিন্তু আবার ওই উঠে দাঁড়াই আমরা প্রত্যেকে, ওটা চেষ্টা করি, ওটাই তো লাইফ, এটাই লাইফ একদম। আর কি এটা মজাও, মানে এই যে পড়ছি আবার, মাঝে মাঝে অর্পিতা দি, টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ মাঝে মাঝে ভীষণ আমার এগুলো জ্ঞান বলে মনে হয়, সত্যি বলছি তোমাকে। সামটাইমস এই যে আমার কাছে আসে, তুমি খুব স্ট্রং বাবু, তুই তো খুব স্ট্রং, তুই এত সুন্দর, আমি হতে চাইনি স্ট্রং, চাইছি না স্ট্রং হতে, মাঝে মাঝে আমার ভীষণ জ্ঞান মনে হয় এগুলো। সামটাইমস it like very, মানে it's feel like very disgusting মনে হয় তখন, ভেঙে পড়িস এটাও না, মানে কেন, মানে তখন মানে কেন আমি কিসের জন্য ঠিক এইগুলো দিয়ে আমায় গো থ্রু, আমার চাই না এত শিক্ষা, হয় না যে লেসন, জীবন তোমায় তো লেসন, আমরা তো বলি কতগুলো মোটিভেট করবার জন্য, তোমাকে লেসন শেখার, আমি কে চেয়েছিল তোমার থেকে লেসনটা, আমি চাইনি, তুমি ফেরত থেকে আরো সহজ হতে পারতো জীবনটা, এটা আমি ইনোসেন্ট থাকতেই পারতাম আর একটু বেশি, আমার আর একটু ওই, কিন্তু ঠিক আছে, মানে আমি কত আর এরোর তার ঘাড়ে দোষ চাপিয়ে, মানে কেন হলো আমার সাথে, এই ভিকটিম কার্ডটা না, আর সেটাই ওটা করে ওয়াই মি বলি মাঝে মাঝে, এমন না আমি কখনো বলিনি, মা শারদা নই, আমি বলেছি,
কিন্তু আমার সাথেই কেন এরকম কেন হতে আমার হবে? সাথেই হলো এরকম, আমার সাথে এরকম মোটেই না, প্রচুর লোকের সাথে এরকম হচ্ছে। আমরা আসলে আশেপাশে দেখি সবাই কি হ্যাপি, আসলে বোধহয় সবাই কিছু না কিছু সমস্যা আই রয়েছে। উইশ সবাই এরকম না না ভালো মানে মনে হয় একটু যদি এরকম হ্যাপি থাকতে পারতাম, ওটা নিয়ে নয় যে একটু যদি এরকম ভালো আমিও থাকতে না না, পারতাম। আমার ভীষণ লোভ হয় কিন্তু- বাবা, আমার ওই পুরনো দাদু ঠাকুমা, জেঠিমা, মা বাবা, মাঝে মাঝে আমার ওই সিম্পল ডাল বেঁধে ভাত, থাকো, বেঁধে বেঁধে একটু থাকি, বেঁধে বেঁধে থাকো, দুটোটার মানে একটু একটু ভালোবাসি। অ্যাডজাস্ট, একটু কম্প্রোমাইজ, তখন মনে হয় এতটা, কিন্তু কম্প্রোমাইজ করেও যতটা পারি। না, আমরাও করি কিন্তু এরকম নয়, মানে আমি যে একেবারে অ্যাডজাস্টেবল নই, ভীষণ রিজিড, কিছু জায়গায় রিজিড, কিছু জায়গায় আমি খুব রিজিড, এবং আমি সারা জীবন থাকবো। মান সম্মান বা আমার খুব সেলফ রেসপেক্ট, এটাই আমি বলতে চাচ্ছি, এই যে আত্মসম্মান মান সম্মান, এই জায়গাটাই কিন্তু অনেক সময় আমাদের মা দিদিমা ঠাকুমারা কম্প্রোমাইজ করেছে, ভীষণ করেন, যেটা আমরা করব না, করি না। এটা ভুল না ঠিক, এটাও একটা প্রশ্ন। সেখানেই বিরোধ। তাহলে এই তর্ক এই বাবা আজকে চলতেই থাকবে, আমরা শেষ করি। এমনি ইন্টারভিউ শুরুর আগে 1 ঘন্টা গল্প করেছি আমরা, আবারও করব। অনেকদিন সেটা বাদে, হ্যাঁ এখনো কথা। অনেকদিন বাদে দেখা হয়েছে আমাদের। কিন্তু যাই হোক, আবার নতুন কাজে কি ফেরার প্ল্যানিং চলছে, কি ভাবনা চিন্তা করছো, বা নতুন কোনো কাজ কাজের কথা? অবশ্যই, হ্যাঁ দেখি কাজ, আমাদের তো জানো যেরকম যা আসবে আমাকে, যখন কেউ মনে করবেন কোন একটা চরিত্রের জন্য, তো সেরকমই যখন আবার একটা কোনো মেগার অফার আসবে, আপাতত মেগাই বলছি, ধারাবাহিকে, হ্যাঁ ধারাবাহিকে, বা যদি অন্য প্ল্যাটফর্ম থেকেও কোনো অডিশনের জন্য আসে, বা কি যেরকম আসবে কাজ, এবার তার মধ্যে থেকেই যেরকম আসছে সেরকম, একদম সেটা হোক আগে, তারপর। হ্যাঁ তাই তো, থ্যাংক ইউ সো মাচ সৌমি, খুব ভালো থাকো, এবং ভালো হোক আরো সামনের জীবন, তাই তো, ভালো হোক, আনন্দের হোক, হ্যাঁ, চাঁদ দেখতে দেখতে খুশি চাঁদ থাকো, দেখতে দেখতে খুশি চাঁদটা থাকি। থাকুক সব সময় জীবনে, কনস্ট্যান্ট, তাই তো, এইটা থাকুক, কাজ থাকুক। থ্যাংক ইউ। শেষে দর্শকদের কি বলবে? এখন তো সিরিয়ালের ভাইবটা দিতে হ্যাঁ, এই পারছি। দেখুন, রোজ দেখুন এইটা। না, আমি বলবো ভালো থাকুন, ভালো রাখুন, একটু ভালো রাখুন চারপাশকে। আর কি বলবো, মানে ভালো নিউজও কিছু আজকাল আসে না, সব জায়গাতেই কিছু না কিছু ক্রাইম, কোথাও না কোথাও ডিসরেসপেক্টফুল ব্যাপার স্যাপার, একটু মানুষকে সম্মান হারিয়ে যাচ্ছে, বড় সম্মান করি না আমরা কেউ কাউকে। তো মানে সিনিয়র জুনিয়রের, আমি এমন বলছি না পুরুষ নারীর মধ্যে সম্মান হারাচ্ছে, সিনিয়র জুনিয়র সম্মানও ভীষণ নেই, বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে ভীষণ। একটু সম্মান করি, একটু কি সমস্যা, মানুষকে একটু সম্মান করলে তার একটু একটু কথা আমি বলবো ভীষণ, যদি আমার এই কথাটা বাড়ির লোক দেখে থাকেন, আমি আজকালকার দিনে দেখি বাড়ির মধ্যে কমিউনিকেশন খুব কম, আমার নিজের বাড়িতেও হয়, কিন্তু আমারও, সবারই হয়, নিজের বাড়িতেও হয়। আমি বলবো একটু কথাই বলা হয়, ইভেন এই যে আমি বাবা ভাই মা 4 জন ধরো বাড়িতে, যার মতো রয়েছি, যে যার মতন কিছুটা সময় সবাই সবার স্পেস নিয়ে, খুব কি করব এত স্পেস, হ্যাঁ স্পেসেরও দরকার পড়ে, যখন পড়বে তখন নেব, কিন্তু কোনো এক সময় সেই স্পেসটাই কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, দূরত্ব, একাকিত্ব, এই সব কিছুর জন্ম দেয়। তো আমরা আধুনিক হই নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আধুনিক হতে গিয়ে না, মানে আমি জানি না অনেকেই হয়তো জীবনটা পছন্দ করি, আমার মনে হয় যাতে না হয়ে যায়, হ্যাঁ এটা আমরা অনেকেই একাকিত্বের ভার অনেকটা। আমি বলবো একটু নিজেরা কথা বলুন না, একটা সেই আগে যেরকম ছোটবেলায় দেখতাম যে সন্ধ্যেবেলা চা খাওয়ার সময়, রাত্রির বেলা একটা নির্দিষ্ট সময় খাবার, মধ্যে কমিউনিকেশনটা আমার মনে হয় বাড়া খুব দরকার, একদম উচিত। এটা একটু তাহলে আবার আগের মতন লাইভলি ফ্যামিলি আমরা দেখতে পাবো, বা যেইটা আমরা দেখে বলছি কি সবাই কি তাহলে অভিনয় করছে, কিন্তু এটা সত্যি হয়ে যাবে। একদম, একটু ফোনের বাইরে কথা থাকুক, এবং ভীষণ দরকার, কথার আদান প্রদান হওয়া খুব প্রয়োজন।